আমরা স্ট্রোকের একটু ডিটেলসটা দেখব, তারপরে গ্রেডিয়েন্টে যাব। আচ্ছা, স্ট্রোকের জন্যে আমরা একটা ড্র করছি, একটা রেক্ট্যাঙ্গেল, আর পেন টুল দিয়ে আমরা এখন ড্র করতে পারি, তাই না? যে কোনো শেপ ড্র করতে পারি। আমরা একটা সিম্পলি একটা স্ট্রোক নিয়েছি, দুইটারই ফিল কালার আমরা নান করে দিব, কারণ ফিলের কোনো কাজ নেই। আমরা কাজ করবো স্ট্রোক নিয়ে। স্ট্রোকটা কোথায় পাবো? উইন্ডো মেনুতে আমরা স্ট্রোকটা পাবো। আমরা শুধু স্ট্রোক নিয়ে কাজ করি, অন্য কোনো বিষয়গুলো না থাকলেও চলবে। আচ্ছা, স্ট্রোকের আমরা যেটা মোটা চিকন করা মানে হলো পরিমাণ বাড়ানো কমানো, এটা অলরেডি শিখে গেছি, তাই না? এই স্যার, আপনার সমস্যা কি? মোটা চিকন করতে পারি, কোনো প্রবলেম নাই, ইটস ইজি টাস্ক। আচ্ছা, আমরা ড্যাশও বানাতে পারি, তাই না? এটাও দেখিয়েছিলাম, এখানে ড্যাশ বানাতে পারি। যদি ড্যাশের পরিমাণ কমাতে বা বাড়াতে হয়, একটু মোটা করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে, সেটা করতে পারি। তারপরে এই দুইটা টেকনিক দেখিয়েছিলাম, তাই না? ফর্মাল আর একটা হলো ইনফর্মাল। ওরা কি দিয়েছে? প্রিজার্ভ এক্সাক্ট ড্যাশ, একটা বলছে হলো প্রিজার্ভ এক্সাক্ট ড্যাশ গ্যাপ লেন্থ, মানে গ্যাপের লেন্থটাকে তারা ঠিক রাখবে, কিন্তু ওই কর্নারগুলো ঠিক রাখবে না, এই কর্নারগুলো ঠিক রাখে, তারপর বাকিগুলো ফিট করে, হোয়াট এভার। আচ্ছা, এটাতেও কিন্তু আমরা একই কাজ করতে পারি। যদি আমরা অনেক সময় দেখা যায় যে দিয়েছি ভুলে গেছি কোত্থেকে উঠাবো, টিকমারটা উঠাই দিবেন, ড্যাশ চলে যাবে। আচ্ছা, নতুন কিছু জিনিস দেখি এর মধ্যে। আর স্পেশাল কি আছে? অ্যারোহেড বলে একটা কথা আছে, অ্যারোহেড। অ্যারোহেডের কাজটা হলো, আমরা অনেক সময় দেখি না এরকম একটা অ্যারো চিহ্ন থাকে, কখনো কাজের জন্য বা ডিজাইনের জন্য দরকার হতে পারে। এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনি যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। সামনের দিকে হলো অ্যারোহেড, পিছনের দিকে এন্ড মানে শেষ, আবার অ্যারো আছে। সেক্ষেত্রে আমি যেহেতু একদিকে নির্দিষ্ট করব, তাহলে পিছনটা এরকম হতে পারে, সামনেটা এরকম হতে পারে, তাহলে একটা অ্যারো বানিয়ে ফেলতে পারি। এই জন্য আমাকে নতুন করে শেপ ড্র করা, এই বিষয়গুলো প্রয়োজন হবে না। আচ্ছা, আমি যদি এটা মোটা করি, এখন মনে হলো যে পিছনের সাইডটা আমি একটু সরু করতে চাই। সরু বাংলা হলো, বাংলায় তো সরু, তাই না? একটু স্লিম চিকন করতে চাই। সেক্ষেত্রে এখানে স্কেলিং এর দুইটা অপশন আছে, এটা হলো শুরুর স্কেল, এটা শেষের স্কেল। আমরা শেষের পার্টটা যদি ছোট করতে চাই, 50% দিয়ে দিলাম, হতে পারে। আবার উল্টাও হতে পারে, যে এটা 100% থাকবে, আমরা সামনের দিকটা হয়তো 50% করবো। তা এটা দিয়ে আমরা সেই কন্ট্রোলিংটা করতে পারি। এটার স্পেশালিটি কি? তেমন মেজর কোনো স্পেশালিটি নাই। এটা হলো অ্যালাইনমেন্ট সেট করে। অ্যালাইনমেন্ট বলতে আমার যে স্ট্রোকটা যেটুকু এরিয়া নিয়েছি, সেই এরিয়াটা ঠিক রেখে তার বাহিরের অংশে এডিশনাল এলিমেন্টসগুলো অ্যাড করে। আর এটা যেটা করে, আমার যে এরিয়া আছে, দেখেন আমার স্ট্রোকটা কিন্তু এই পর্যন্ত, এবং শুরুটা দেখা যাচ্ছে এই পর্যন্ত, তার ভিতরে সে ইনসাইডে এলিমেন্টসগুলো অ্যাড করে। এটুকুই ডিফারেন্স, মেজর কোনো ডিফারেন্স নেই। একটা হলো এলিমেন্টস ভিতরে, আর একটা হলো এলিমেন্টস বাহিরে। তারপর নিচে কিছু প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলোর শেপকে বিভিন্ন রকম করতে পারে। দেখেন, আমি চাইলে মাথাটা চিকন করে দিতে, এদিকে মোটা করে দিতে, এই শেপটা নিতে পারি। এরকম অনেক শেপ আছে, যেটা যখন দরকার। হয়তো এটাতে খুব একটা এই জিনিসটা প্রয়োজন নাই, দেখবেন অনেক সময় কাজ করতে গেলে এরকম শেপগুলো প্রয়োজন হয়, যেগুলো আপনি হয়তো বানাতে সময় লাগবে, এখানে অলরেডি দেয়াই আছে। বোঝা যাচ্ছে না? পাশ চেঞ্জ করা যায়, যেমন দেখি যে নিচের পাশে আছে, উপরের পাশে আছে, আমরা চেঞ্জ করতে চাইলে হরিজন্টাল ভার্টিক্যাল করতে পারি। ওই রিফ্লেকশনে যে কাজটা আছে সেটা আর কি, যখন এটা ফ্লিপ প্রয়োজন হবে তখন সেটা করব। আচ্ছা, আদার্স কিছু জিনিস আমরা এখন দেখব। কখনো কখনো এরকম হয় যে আমরা এই কর্নারগুলো নিয়েছি, এই কর্নারগুলো আসলে শুরু এখান থেকে হয়েছে। এই পাশে একটা স্পেস আছে, এই পাশে একটা স্পেস আছে, সেটা হলো আমরা 6 নিয়েছি, তার মানে এদিকে 3 পয়েন্ট আছে, এদিকে 3 পয়েন্ট আছে। আমরা যদি এই পাশে 3 পয়েন্ট চাই, তাহলে কি করব? সেক্ষেত্রে এখানে ক্যাপ বলে একটা কথা আছে। ক্যাপগুলো শুধু খোলা মাথায় কাজ করে। ক্যাপের দুইটা ধরন আছে, একটা রাউন্ড ক্যাপও আছে,
যেটা রাউন্ড করে দিবে, আরেকটা হলো প্রজেক্টিং ক্যাপ, মানে সমান করে দেবে। এখানে 3 আছে, এখানে 3 দিবে। এই ক্যাপগুলো কাজ করে, ক্যাপ মানে তো বুঝতেছেন যে এটা খোলা জায়গায় কাজ করবে। আপনি যদি ক্যাপের ইফেক্ট এখানে দিতে চান তাহলে কি কাজ করবে? করবে না। এটা আবার ডিফারেন্ট ধরনের কাজ করে, এটা কর্নার নিয়ে কাজ করে। আপনি রাউন্ড কর্নার করতে চান, রাউন্ড কর্নার হয়ে যাবে। এখানে লিমিট মানে ভেবেল কর্নার করতে চান, সে ভেবেল করে দেবে। এছাড়াও এইটা নতুন যোগ হয়েছে, আগে ছিল না, যে অ্যালাইনমেন্ট আমি কোন দিকে চাই। এখন আছে এটা সেন্টার। আমি যদি এটা ইনসাইডে চাই, ইনসাইড আসবে, আউটসাইড চাই, আউটসাইড আসবে। এই সিস্টেমটা সিএসসির আগে ছিল না। ইভেন আপনাদেরটাও আছে কিনা আমি শিওর না, থাকতে পারে, নাও থাকতে পারে। আছে, থাকলে ভালো। তার মানে স্টকটা এইটুকুই, আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। যদি গ্রেডিয়েন্টের জন্য একটা প্লেট আছে, মানে উইন্ডো আছে, সাথে হলো একটা টুল আছে, দুইটা জিনিস কম্বিনেশন প্রয়োজন হয় দেখি। গ্রেডিয়েন্টটাতে দুইটা জিনিস দেওয়া আছে। অবশ্যই এটা না হলেও চলতো, আমার কাছে মনে হয় যে টুলটা না হলেও চলতো, তবে এটা খুব কি বলে লাইফ ইজি করে দেয় আর কি। ইজিলি আমরা গ্রেডিয়েন্ট যদি পেতে চাই, সহজ উপায় হলো এখানে ক্লিক করবো। দেখুন এই যে উষা, কাজ বন্ধ রাখেন একটু। শেষের দিকে যারা আছে দেখতে পাচ্ছি, এই যে মাঝখানে যে টুলটা আছে এটা দেখিয়েছিলাম যতটুকু, যেখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট পাবো। আচ্ছা, আমি এখন স্ট্রোকটা নান করে দিই, তাতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুল আমরা কিভাবে কাজ হয় এখন দেখতে পাচ্ছি। লেফট সাইডে হোয়াইট আছে, রাইট সাইডে ব্ল্যাক আছে। বেসিক্যালি এখানেও তাই আছে, তাই না? আপনি যেটা সিলেক্ট করেন এটা অ্যাক্টিভ দেখাবে, সিলেক্ট না করলে আপনি চেঞ্জ করবেন কিন্তু কোনো কাজ হবে না। আমরা জানি ইলাস্ট্রেটর হোক যেখানেই হোক, কোনো সিলেকশন না থাকলে আসলে কাজ হয় না, তাই না? এই যে স্যার একটু খেয়াল করেন এদিকে। সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে সহজ উপায় হলো এই কর্নারটায় ছোট করে দুইটা ক্লিক করবেন, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে এখানে কালারও আছে, সুয়াচও আছে। কালারে গিয়ে আপনি যদি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট পান, এই কর্নার থেকে আপনি সিএমওয়াই কে পাবেন। এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন, পার্সেন্টেজ লিখতেও পারেন। আবার ক্লিক বাইরে না করে এটার উপরে ছোট ক্লিক করেন, কোনো কিছু উপরে ক্লিক করবেন না, ফাঁকা জায়গাতে ক্লিক করবেন। পরের পয়েন্টটা যদি আবার কালার চেঞ্জ করতে চান, ডাবল ক্লিক করেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখন যদি মনে হয় যে একটা পার্সের অপাসিটি আপনি কমাতে চান, এখানে অপাসিটি আছে, আপনি 70% অথবা 10% অথবা 0% করতে পারবেন। অপাসিটি আসলে এখন বোঝা যাবে না, অপাসিটি আমি একটু রিফ্রেন্ট ওয়েতে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আর যদি হয় এখানে আমার দুইটা কালার আছে, আমি দুইটা কালার চাই না, আমি চাই তিনটা কালার, মাঝখানে আমি আরেকটা কালার চাই ডিফারেন্ট, গ্রিন কালার দিব আমি। তাহলে কি করবেন, মাউসটা যখন এখানে নিয়ে যান, আপনি দেখেন একটা প্লাস সাইন চলে আসে। উপরে নিলে কিন্তু আসে না, বা দূরে থাকলেও আসে না। কাছাকাছি যখন যাবেন, যেখানে গেলে একটা অ্যাড করা যাবে, ওইখানে গেলে দেখবেন একটা প্লাস সাইন চলে আসছে। এটা ক্লিক করেন, প্লাস একটা নতুন কন্ট্রোলার চলে আসছে, গ্রেডিয়েন্ট স্লাইডার বলে এটাকে। এখন এখানে কালারটা চেঞ্জ করব, কি করব বলেন তো? কালার চেঞ্জ করতে হলে ঠিক এটার উপরে ডাবল ক্লিক করব, দেন আমি এখানে গ্রিন কালার করতে চাই, গ্রিন কালার হয়ে গেল। যদি চাই যে আমি এখানে আরেকটা অ্যাড করতে চাই এবং এখানে কালারটা হোয়াইট হবে, এখানে চাইলে আমরা আরেকটা কালার অ্যাড করব, এখানে রেড দেব। তার মানে কি আমরা বুঝতেছি যে এখানে আসলে আনলিমিটেড স্লাইডার অ্যাড করা যায়। আমি যতগুলো ইচ্ছা অতগুলো স্লাইডার অ্যাড করতে পারবো। হয়তো একটা লিমিট আছে, সেই লিমিটটা এখন দেখা যাচ্ছে না। এখন মনে হলো যে আমি যে হোয়াইটটা আছে আসলে এটা পারফেক্ট না, আমি 1 2 3 4 5টা নিয়েছি, 5টা আসলে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। কে কাজ করছেন ভাইয়া? কাজ না করে আগে দেখেন, 5টা অ্যাপ্রোপ্রিয়েট না। আমার কাছে মনে হলো হোয়াইটটা আমি রিমুভ করে দিব। কিভাবে রিমুভ করবেন? আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু রিমুভ করার সিস্টেমটা হলো খুব ইজি। ধরে এরকম নিচের দিকে ড্র্যাগ করবেন, চলে গেছে। এখন আপনি এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারেন, লোকেশন সেট করতে পারেন যে আমি এটা 25%-এ দেব। তার মানে সে লেফট থেকে পার্সেন্টেজ সিলেক্ট করে, এটাকে আমি 75% দেব, অথবা আমি 55-এ বসাতে পারি। যে কোনো লোকেশন আমি সেট করতে পারি।
তারপরে আছে অ্যাঙ্গেল। এখন যে জিনিসটা আছে এটা ডিরেক্টলি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে 360 ডিগ্রি পর্যন্ত কাজ করে। কিছু সাইট দেয়াই আছে, আপনি এগুলো এখানে থেকে সিলেক্ট করে পাবেন, অথবা আপনি লিখে দিতে পারেন যে আমি এটাকে 90 ডিগ্রি চাই, তাহলে উপর নিচে হয়ে যাবে, 90 ডিগ্রি ঘুরে গেল। আপনার মনে হলো না আমার 90 ডিগ্রি ডিজাইনটা ভালো লাগছে না, আমি 45 ডিগ্রি চাই, 45 ডিগ্রি চলে আসবে। তার মানে এখানে আপনি ফ্রিডম না, এখানে আপনি ফ্রিডম পাচ্ছেন, যে ডিগ্রিটা লিখবেন সেটা আসবে। অনেক সময় দেখা যায় আসলে ডিগ্রি লিখে লিখে মেলানোটা একটু কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন টুলটা। টুলে যখনই ক্লিক করবেন আপনাকে কিছু কন্ট্রোলিং দেখাবে। এই কন্ট্রোলিংটা ইনিশিয়ালি খুব ঝামেলা করতে পারে আপনার কাছে। বেটার হলো আপনার এটা এই কন্ট্রোল ঝামেলা যেহেতু হচ্ছে, আপনি পাশে একটা ক্লিক করে টান দেন যে আমি এই অ্যাঙ্গেলে চাই, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছে, এই অ্যাঙ্গেলে চাচ্ছি, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিচ্ছে। ইনিশিয়ালি আমরা এটা এটুকুই শিখি যে এটা অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। আদারওয়াইজ আমি যদি এখন এই কন্ট্রোলিং দেখাতে চাই, কন্ট্রোলিংটা একটু ঝামেলা কর, এটা কষ্ট হয়ে যাবে। যখন আপনারা ইলাস্ট্রেটর কোর্স শেষ করবেন, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে এটা অনেক ইজি। বা আমরা অন্য ক্লাস যখন করব, প্রজেক্ট করব, তখন যখন দেখাবো তখন ইজি হবে। কারণ ইনিশিয়ালি আসলে নতুন একটা বিষয় যদি আমি মানে বেশি ডেপথে চলে যাই, তখন এটা কষ্টকর হয়ে যায় বা ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য বেসিক বিষয়টা এখন শিখি, পরে এক সময় যখন আমরা প্রজেক্ট করবো এটা দেখিয়ে দিব, তখন মনে হবে যে এর থেকে ইজি কিছু নাই, আর এখন গুলাই ফেলবেন। সেক্ষেত্রে এখন শুধু মনে রাখেন টুলটা দিয়ে আমরা শুধু অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। এই যে গ্রেডিয়েন্ট টুল, দেখেন আমি এখানে যখন অ্যাঙ্গেল চেঞ্জ করছি, এখানে কিন্তু সাথে সাথে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, তার মানে অ্যাঙ্গেলটা আমরা লিখেই করতে পারতেছি। তার মানে ইনিশিয়ালি যদি আমরা এটা ইউজ নাও করি কোনো প্রবলেম নেই। এখানে আর আসছে রিভার্স গ্রেডিয়েন্ট, মানে হলো চেঞ্জ হচ্ছে। আগে ছিল ইয়েলোটা উপরে, এখন নিচে চলে আসছে। আবার যদি উপরে চান আবার রিভার্স করবেন, চলে যাবে। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্টের কতগুলো ধরন আছে, স্পেশালি রেডিয়াল আর হলো লাইনার আছে। রেডিয়াল মানে বুঝতেছি গোল, লাইনার মানে হলো লাইন। ফটোশপে গেলে আবার এর ক্লাসিফিকেশন চেঞ্জ হবে, 5টা আছে সম্ভবত। এটা তো বুঝতে পারতেছি তাই না? আচ্ছা, ক্লিয়ার। মনে করেন আমি একটা ডিজাইন করেছি, এই ডিজাইনটাতে আমি চাই এখানে যে রেড কালারটা আছে ফেলে দিই, আমার ইয়েলো থেকে এটা আস্তে আস্তে রেডে মিলে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম হয়, ইয়েলোর জায়গায় আমি গ্রিন নিয়ে আসি, গ্রিন থেকে আমার রেডে মিলে যাবে। এখন হয়তো রেড কালারটা এখানে আছে দেখে রেডের সাথে রেড মিলে যাওয়াতে বোঝা যাচ্ছে না, কিন্তু যদি সরাই অথবা এই রেডটাকে যদি অন্য কালার করি, হয়তো আমি রেডটাকে রেড করলাম না, ব্লু করে দিলাম, তখন কিন্তু বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ট্রান্সপারেন্ট করার জন্য ওয়ে হলো আপনি পয়েন্টটা সিলেক্ট করেন, অপাসিটি 0 করে দেন, ট্রান্সপারেন্ট হয়ে গেল। বেটার হলো কালারটা যে গ্রেডিয়েন্টে যাবেন সেই কালারে রিলেভেন্ট যে বিষয়টা আছে, যদি আপনি ব্যাকগ্রাউন্ড ব্লু থাকে সেটা দিতে পারেন, আর না হলে হোয়াইট করে রাখবেন, তাহলে ঝামেলাটা কম করবে। ইভেন অপাসিটিটা আপনি এখানে ধরে সরাতেও পারেন। যারা পারেননি, সলিড কালার আছে, আমি এখানে গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম আপনাদের হয়নি, হয়তো এরকম হয়েছে তাই না সবার? এখানে দেখেন, এই যে এটা একটু টেস্ট করে দেখতেন যে পরেরটা কি হয়, তারপরেরটা কি হয়, হয়ে গেছে না? জাস্ট 3 নম্বর সিলেক্টটা আছে এরকম, আমি করে দিলে 2টা কালার দিয়ে এরকম হয়ে যাচ্ছে। কেউ কেউ হয়তো 3টা কালার দিয়ে করার চেষ্টা করেছেন। হ্যাঁ, এটা আসলে দুই মাথায় 2টা কালার, ডিফল্ট কালার। দেন স্ট্রোক থেকে আপনি থার্ডটা সিলেক্ট করে দিলে হয়ে যায়, ডান। হ্যাঁ, স্ট্রোকটা আমরা হয়তো খেয়ালই করিনি তাই না, অনেকের হয়তো চোখ এড়িয়ে গেছে, একটু খেয়াল করতে হবে নেক্সট টাইম। আচ্ছা, প্রথম যেটা আছে সেটা হলো এভারেজ করার বিষয়টা। এটা টোটালি পেন্ডুলের কাজ। মনে করেন আপনি কোনো একটা শেপ অথবা পাত করছেন, পাতটা করতে যেয়ে হয়তো পাতটা সমান হয়নি, আঁকা বাঁকা হয়েছে। আপনি যখন এখানে রিড্র করবেন তখন কিন্তু এটা হবে যে আপনি এখানে এই সোজা নিয়েছেন, হয়তো সোজা হয়নি কিন্তু সোজা হওয়ার কথা, অথবা এখানে সোজা করছেন, এখান থেকে এই পর্যন্ত সোজা হওয়ার কথা, সোজা হয়নি, এরকম কিছু হতে পারে।
এটা সাধারণত রিড্রোর ক্ষেত্রে বেশি কাজে লাগে। আমি হয়তো এটা ড্র করেছি হাতে, মনে হলো না এটা স্ট্রেট হওয়া দরকার, এটা স্ট্রেট হওয়া দরকার, এটা স্ট্রেট হওয়া দরকার, সেক্ষেত্রে কিভাবে করব? এটা টেকনিকটা হলো আপনি দুইটা মিনিমাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মিনিমাম দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, যে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সোজা করতে চান। এটা এট এ টাইম 3-4টা অ্যাঙ্কর পয়েন্টও কাজ করে, কিন্তু ইনিশিয়ালি শেখার জন্য আমরা দুইটা নিয়ে কাজ করব। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে পাথ থেকে, অবজেক্ট থেকে পাথ থেকে এভারেজ বলে একটা কথা আছে, অপশন কন্ট্রোল জে। এখানে আসলে 3টা অপশন দেখাবে, হরিজন্টাল, ভার্টিক্যাল, বোথ। আমরা যদি এখন এদিকে সিলেক্ট করি তাহলে কি করবো বলেন তো, ভার্টিক্যাল না হরিজন্টাল? হরিজন্টাল করব। ওকে, দেখেন সোজা হয়ে গেছে, তাই না? আবার এটা একটু পাকা দেখা যাচ্ছে না শেষের দিক থেকে ভাইয়া? দেখেন দুইটা জিনিস সিলেক্ট করে আমরা আবার যদি পাথ থেকে এভারেজ করি, এখন করব ভার্টিক্যাল। দেখেন এটাও স্ট্রেট হয়েছে, এটাও স্ট্রেট হয়েছে। আচ্ছা, এখন মনে হলো এই দুইটা মাথা আমার এটা তো এখন আমরা করে ফেলতে পারবো। অল কন্ট্রোল জে, ভার্টিক্যাল, শর্টকাট ইউজ করবেন, অনেক ফাস্টার কাজ করবেন। হরিজন্টাল হলো। এখন আমার মনে হলো যে আমি যে ডিজাইনটা করেছি এটা আসলে একটু শেপটা চেঞ্জ করবো, আমি ট্রায়াঙ্গেল বানাবো, এবং ট্রায়াঙ্গেলটা যেন ফার্স্ট পারফেক্ট হয়, কোনো প্রবলেম ছাড়া হয়। সেক্ষেত্রে অল কন্ট্রোল জে দিয়ে আমি যদি বোথ সিলেক্ট করে দিই দুইটা মাথা, তাহলে দুইটা একসাথে হয়ে গেল। এখানে আপনি 100% শিওর দুইটা সেন্টারে হয়েছে, তাই না? ট্রায়াঙ্গেল বানাতে ফিল কালার না, এখন কি আছে? স্ট্রোক কালার, তাই না? সবাই দেখতে পাচ্ছি? এখনো মাউসের শব্দ হচ্ছে। এখন আমরা চাই যে এটা স্ট্রোকটা চিকন থাকবে, বা যেরকম আছে আমরা একটু মোটা করে নিই। 4 পয়েন্ট আছে, এটা আসলে স্ট্রোক কালার হিসেবে থাকবে, এটা ফিল কালার হিসেবে থাকবে, কিন্তু স্ট্রোকেই থাকবে। সেক্ষেত্রে অবজেক্ট থেকে, পাথ থেকে আউটলাইন স্ট্রোক বলে একটা কথা আছে, এটা যদি আমরা সিলেক্ট করি। কি ভাই, কে প্র্যাকটিস করতেছি এখনো? এখন দেখেন এটা কিন্তু ফিল কালার কনভার্ট হয়ে গেল, স্ট্রোক কালার নাই, কিন্তু দেখতে স্ট্রোকের মতোই আছে, তাই না? আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যেটা কখন, কোথায়, কিভাবে ইউজ হতে পারে। এটা মাথায় রাখবেন, আমাদের কোর্সের মধ্যে আছে আইকন বানানো। আমরা হয়তো একটা আইকন বানাবো, আইকনের কন্ডিশন হলো আইকন কখনো স্টক কালার থাকবে না। আপনি যদি স্টক কালার রেখে কোথাও আইকনকে মডিফাই করতে চান বা আইকনটা বানাতে চান, সেটা হবে না। সেই ক্ষেত্রে তার রিকোয়ারমেন্ট হলো সেটা ফিল কালার থাকতে হবে এবং একটা কালার থাকবে। আমাদের পরের ক্লাসটার আরো 2টা ক্লাস পরে, একটা ক্লাস পরে 6 নম্বর ক্লাসে যেটা আছে, আমরা রোটারি ক্লাবের যে লোগোটা আছে সেটা বানানো শিখবো। ওইখানে বেসিক্যালি দেখবো এটার ইমপ্লিমেন্টেশনটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবেন যে আইকন যখনই বানাবেন, আইকনে কখনো ইলাস্ট্রেটরের স্ট্রোক কালার থাকবে না। স্ট্রোক কালার থাকলে কি সুবিধা অসুবিধা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্কেলিং বলে একটা কথা আছে, এটা আমরা এখনো শিখি নাই। স্কেল হয় বিভিন্ন ধরনের হয়। এখানে একটা বিষয় আছে, স্কেল মানে ছোট বড় করা আর কি। টিক মার্কটা তুলে দিলাম, ওকে। দেখেন আমরা বড় করছি, স্ট্রোকটা যা আছে তাই আছে, বড় হচ্ছে না কিন্তু। আবার যদি এটাকে এমন করেন, মনে করেন ছোট্ট একটা জায়গায় আনা লাগলো, তাহলে কি হচ্ছে? স্ট্রোকটা স্ট্রোকের মতো থেকে যাচ্ছে, তাতে আসলে কি প্রবলেম হয়? এখন বোঝা যাচ্ছে না আসলে কি প্রবলেম হয়। প্রবলেমটা হবে, মনে করেন একটা লোগো, একটা ছোট সাইজ আছে বা স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে, এটা কখনো বিজনেস কার্ডে যাবে, বিজনেস কার্ডে গেলে কখনো পুস্কা হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তখন কি হবে? বর্ডার কালার যদি এরকমই থেকে যায়, আলটিমেটলি আসলে স্ট্রোকটা মোটাই থেকে যাচ্ছে, যা ছিল তার স্ট্যান্ডার্ড উইথ সেটাই থেকে যাচ্ছে, কিন্তু ছোট হয়ে গেলে ওটা রেশিও অনুযায়ী ছোট না হলে কি হবে? এরকম হয়ে যাবে। আরো সহজভাবে দেখাই, মনে করেন এটা আছে 3 স্ট্রোক, আমার ডিজাইনটা এরকম করলাম, আমি হয়তো বিজনেস কার্ডে বসাতে যাই এরকম হবে, বা আরেকটু ছোট হলো, তাহলে মূল জিনিসটা আসলে থেকে কি হয়? স্ট্রোকটা বড় হয়ে যাচ্ছে। এই প্রবলেমের কারণে আমরা ইউনিফর্ম, যদি এটাকে আমরা এইটা করে নেই, ফিল করে নেই, লোগো থেকে আমরা বাদ দিয়ে দেই, যে লোগো একটা করলাম সেখানে আমার স্ট্রোক থাকলো না,
সেটাকে আমরা কনভার্ট করে ফিলে নিয়ে আসলাম। এখন যদি এটাকে ছোট করি দেখেন কি হচ্ছে, আমার রেশিও ঠিক থাকতেছে, কিন্তু আবার যদি বড় করে রেশিও ঠিক থাকতেছে, বড় হচ্ছে সে। এই কারণে বেসিক্যালি এই জিনিসটা প্রয়োজন হয়। প্রিভিউ দেখতে হলে অবশ্যই প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে, না করলে কাজ হবে না। এটা কি হয় কাজটা দেখতে পাচ্ছি আমরা, যে যেটুক সিলেক্ট আছে তার উপরে আমি যত ধরেন আমি 5 দিচ্ছি, তাহলে 5 এটা ডিস্টেন্সে যাচ্ছে। আর আমি যদি ওকে করি তাহলে কি হবে, এটা বড় হবে না, এই জায়গায় এটা অরিজিনালটা থেকেই যাবে, আর পাশে এটা কপি হবে। যদি আমি ভিতর দিকে করতে চাই তাহলে মাইনাস দিব, সামনে মাইনাস দিলে দেখেন ভিতরে চলে আসছে। তার মানে এখানে আপনি যেটা লিখবেন পরিমাণটা বাড়াবেন কমাবেন সেই অনুযায়ী বড় ছোট হবে, যখন যেটা দরকার সেটা আপনি করতে পারেন, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, এটা আমাদের প্রজেক্টে একটা ক্লাস পরেই আমাদের এটা লাগবে। ওকে করবেন, অরিজিনালটা থেকে যাবে, নতুনটা এই যে তৈরি হয়েছে এটা সিলেক্টেড অবস্থায় থাকবে। এটা এইটুকুই। চারটা আছে না অ্যাঙ্কর পয়েন্ট? আচ্ছা, আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট ইনক্রিজ করতে চাই, যে আরো 4টা বাড়াতে চাই, বা মাঝখানে যতগুলো গ্যাপ আছে গ্যাপে তৈরি করতে চাই, তাহলে কি করতে পারি, অবজেক্ট থেকে পাথ থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বলে একটা কথা আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটা যদি সিলেক্ট করে দেখেন আরো 4টা অ্যাড হয়ে গেছে মাঝখানে। এখন এটা দিয়ে কি করতে পারে, কি কাজে লাগতে পারে? মনে করেন একটা অ্যারো বানাবেন, সিম্পলি প্রথমে চিন্তা করেন একটা নোটিশ বোর্ড বানাবেন, একটা নোটিশ বোর্ড হয়ে গেল। তারপরে চিন্তা করেন অ্যারো বানাবেন, দুইটাকে শিফট ধরে সিলেক্ট করতে পারি, করে যদি আমরা এরকম টান দেই, এখানে একটা অ্যারো সাইন হয়ে গেছে। ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, যদি এরকম হয় যে আমরা এটাকে একটা জিগজ্যাগ ডিজাইন করব, আরো দরকার, আবার এখানে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেব, তখন দেখবেন আরো অনেকগুলো যোগ হয়েছে। মানে এগুলো যতগুলো স্পেস আছে, এই আগে দেখেন, এটা কি ইচ্ছা মতো করা যাবে যে আমি এই পজিশনে অ্যাঙ্কর পয়েন্টটা বসাবো? না, পজিশন করা যাবে না। এই যতগুলো স্পেস থাকবে এর মাঝখানে একটা করে অ্যাড হবে। ঠিক আছে, আপনি চাইলেন এখানে জিগজ্যাগ বানাবেন, জিগজ্যাগ বানাতে পারেন। আচ্ছা, এখন মনে হলো আমার এই পাশে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আনওয়ান্টেড, এগুলো প্রয়োজন নেই, ফেলে দিব। তাহলে আমি ফেলবো কিভাবে? ঠিক একই জায়গায় যদি যান, আপনি দেখবেন এখানে আছে রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট এট এ টাইম মুছা যায়, রিমুভ, সবগুলো চলে গেছে। আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্ট কি কন্ট্রোল করার কোনো ব্যাপার আছে? টাইম কিলিং ছাড়া আর কিছুই না। ঠিক আছে, আমি একটা ইলিপস নিয়েছি, এখন আমি হয়তো এটাকে একটা ডিজাইন করব। মনে করেন চাঁদ বানাতে পারি না আমরা সবাই, একটা চাঁদ বানাবো, এটাকে ড্র্যাগ করে কাছাকাছি যদি নিয়ে যাই, দেখেছেন কালার চেঞ্জ করতে পারি। এখন চাঁদ বানাতে হলে কিভাবে বানাবো? সহজ উপায় হলো উপরেরটা সিলেক্ট করব, উপরেরটা সিলেক্ট করে অবজেক্ট মেনুতে গিয়ে দেখেন পাতের মধ্যে আছে ডিভাইড অবজেক্ট বিলো, সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে যদি সরিয়ে ডিলিট করে দেন, চাঁদ হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার নাকি আরেকবার দেখাবো? বেশি জটিল মনে হচ্ছে না? জাস্ট এই দুইটা তো বানাতে পারবেন, তাই না? এটাই আচ্ছা, এটাই এটাই সমস্যা। কোন দেশে যাব আমি? অল চেপে জাস্ট টেনে একটা কপি করেছি, তারপরে কালার চেঞ্জ করেছি, রেড হয়েছে। এখন এইটা সিলেক্ট অবস্থা, নিচেটা না, শুধু একটা সিলেক্ট করতে হবে। পাথফাইন্ডার যেমন দুইটা সিলেক্ট করতে হয়, এখানে হলো উপরেটা সিলেক্ট থাকবে, আর কন্ডিশনটাই আছে বিলো, এই যে ডিভাইড বিলো অবজেক্ট বিলো, মানে এটার নিচে যেটা থাকবে সেটা ডিভাইড করবে সে। তার মানে এটা চলে যাবে, চলে গিয়ে নিচে যেটা ছিল এটাকে ডিভাইড করবে। এটা আনগ্রুপের কোনো ইস্যু নাই, ক্লিক করে সরাই ফেলবেন বা ডিলিট করে দিলেন, শেষ। হ্যাঁ, আপনি অবজেক্টে যদি যান, পাতের মধ্যে একটা বিষয় আছে ক্লিন আপ, একটু দেখি ভাইয়া, যারা কাজ করতেছে একটু খেয়াল করি ভাইয়া। ক্লিন আপ, ক্লিন আপটা কখন কি হয়? মনে করেন অনেকেই প্রথম দিকে যেটা করেছেন, পেন টুল নিয়েছেন, একটা ক্লিক করছেন, তারপর মনে হলো পেন টুল দিয়ে ক্লিক করে ফেলছে, এটা তো আসলে আমার প্রয়োজন নাই, আমি সিলেকশন টুলে চলে গেলাম। আসলে এখানে একটা স্টেপ পয়েন্ট কিন্তু রয়ে গেছে, তাই না? আবার অনেক সময় টাইপ টুলটা দিয়ে হয়তো টান দিয়েছেন, লেখার কথা ছিল লিখেছেন, অথবা লেখাটা মুছে ফেলা হয়েছে, তারপরে কোনো কারণে সিলেকশন টুল গিয়ে একটা বাইরে ক্লিক করেছেন,
অথবা এমন হয়েছে যে আমি একটা বক্স নিয়েছি, নিয়ে হয়তো ভুলে এটাকে কালার নান করে দিয়েছি। এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি কন্ট্রোল এ দেই, দেখেন এগুলো দেখা যাচ্ছে। এগুলো আমাদের ডিজাইনে বা ফাইনাল কাজের সাথে একটু ইন্টারাকশন মানে একটু প্রবলেম তৈরি করে। ইন্টারাপ্ট যেহেতু করে, এই জন্য কিছু প্রসিডিউর করতে হবে। প্রসিডিউরটা এগুলোকে ক্লিন করতে হবে। এখন আমি হয়তো ড্র করছি দেখে আমার মনে আছে এখানে এখানে আছে, কিন্তু আপনি যখন কাজ করবেন আপনার কনসেন্ট্রেশন কাজের মধ্যে, তখন ভুলে যদি একটা ডট থেকে যায়, একটা আনপেইন্টেড অবজেক্ট থেকে যায়, অথবা এমটি টেক্সট বক্স থেকে যায়, সেটা ফাইনাল আউটপুটে প্রবলেম তৈরি করবে। কিন্তু কাজের মাঝখানে হয়তো আপনার মনে নেই। সেটা বুঝবেন কেমন করে? বোঝার জন্য একটা ওয়ে হলো কন্ট্রোল ওয়াই অথবা ভিউ মেনু থেকে আউটলাইন মোড, এটাতে যদি যান আপনি অনেকগুলো দেখবেন। এখন মজার বিষয় হলো সিলেক্টেড যেটা আছে, মানে যেটা পেইন্ট করা আছে, এটাও একই রকম দেখা যাচ্ছে, তাও কিন্তু বোঝার কোনো উপায় নেই, তাই না? তাহলে উপায় হলো আপনি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার প্রিভিউ মোডে চলে আসতে পারেন, এসে অবজেক্ট মেনু থেকে পাথ থেকে ক্লিন আপ দিবেন। তখন আপনাকে একটা মেসেজ দিবে যে কি কি জিনিস আপনি রাখতে চান, কি কি জিনিস মুছতে চান। এখানে ডিলিটের নিচে লেখা আছে ডিলিট, যে এই জিনিসগুলো ডিলিট করে দিবে। স্টেপ পয়েন্টস, আনপেইন্টেড অবজেক্ট, এমটি টেক্সট পাথ। জাস্ট ক্লিক ওকে। কি হলো? কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি আছে, নাই, সব সে ক্লিন করে দিয়েছে। বুঝতে পেরে? কম্পাউন্ড পাথের কাজটা একটু ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়, আপনাদের নাও হতে পারে। মনে করেন এরকম একটা বক্স আছে, এর মাঝখান দিয়ে আমি গুথরো মানে এখান দিয়ে দেখা যাবে, ছিদ্রি করে ফেলবো, এরকম একটা বিষয়। সেক্ষেত্রে এটার উপর আমি একটা ইলিপস নিলাম। ইলিপসের কালারটা রেড আছে অথবা হোয়াইট আছে। এখন কেউ এরকম করতে পারেন কাজের ফাঁকির জন্য, যে আমার গোথ্রো করা দরকার, তাহলে আসলে কি করতে পারি, এটার নিচে যে এটা সাদা করে দিলে তো হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে। সবাই এখন সাদার সাথে সাদা আমি করে দিলাম, তাহলে এটা হয়ে গেল। কিন্তু ইনকেস যদি এরকম হয় যে আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব এবং সেই ব্যাকগ্রাউন্ডটা কালার ইয়েলো, তাহলে আসলে আমার কিন্তু যে পারপাস ছিল সেটা কিন্তু হচ্ছে না। তাহলে একটা কাজ করতে পারি, এটাকে গোথ্রো করার জন্য দুইটা অবজেক্ট সিলেক্ট করব। অবজেক্ট মেনুতে যাবেন, কম্পাউন্ড পাথ বলে একটা কথা আছে। কম্পাউন্ড পাথ জাস্ট মেক করে দিবেন। একটা আছে রিলিজ, মেক করার পরে রিলিজটা অ্যাক্টিভ হবে, মেক করে দিলাম। দেওয়ার পরে কি হলো? আসলে একই রকম দেখা যাচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করুন। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, দেখেন গোথ্রো হয়ে গেছে। বোঝা যাচ্ছে না যে আমি আসলে এটা সিদ্ধি করতে পারছি এই জায়গাটা দিয়ে? একটু কি করবেন? দুইটা সিলেক্ট করে ক্লিপিং পাথ বলে একটা কথা আছে, মেক, তাহলে ইমেজের বাকি অংশটা হিডেন হয়ে যাবে। আচ্ছা একটু দেখাইনি। এখন এই অবস্থায় যে আপনি ছোট বড় করতে চান সিলেকশন টুল দিয়ে, তাহলে দেখবেন পুরো কন্টেন্টটা, পুরো জিনিসটাই বড় হচ্ছে। মানে হলো সার্কেল ইলিপসটাও বড় হচ্ছে, তার সাথে যে কন্টেন্টটা আছে মানে ইমেজটা আছে সেটাও বড় হচ্ছে। কিন্তু আপনার প্রয়োজন হলো না আমি আসলে শুধু ইমেজটাকে ছোট করতে চাই অথবা বড় করতে চাই, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। স্টেপগুলো একটু মনে রাখেন, পিছনে যারা আছে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। এটার উপরে কি ক্লিক করবেন, এই যে ইলিপসটা আছে তার ভিতরে যেটুকু ভিজিবল এরিয়া তার ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই টুলটা দিয়ে আমরা ছোট বড় করতে পারি না, তাহলে কি করবেন, এই অবস্থায় চলে যাবেন। ক্লিক করার পরে চলে যাবেন সিলেকশন টুলে। এখন আমার কন্ট্রোলিং পয়েন্ট চলে আসছে। আর ইমেজ ছোট বড় করার কন্ডিশন হলো অবশ্যই শিফট চেপে ছোট বড় করতে হবে, তাহলে রেশিও থাকবে। আচ্ছা এখন অনেকে যেটা করেন শিফট চেপে যদি ডান পাশ থেকে কমান, তাহলে কি রেশিও থাকবে? থাকবে না। সেক্ষেত্রে কর্নার থেকেই করতে হবে অবশ্যই। কর্নার থেকে ছোট বড় যখন করবেন তখন রেশিও ঠিক থাকবে, আর যদি এক থেকে চাপান রেশিও ঠিক থাকবে না। এখন আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, আমার এটা ঠিকই আছে সার্কেলটা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইমেজটা আনার পরে অবজেক্ট থেকে লক, কন্ট্রোল টু দিলে লক হয়, আর অল কন্ট্রোল টু দিলে আনলক হয়। তাহলে আপনি কন্ট্রোল টু দিয়ে লক করে দিতে পারেন।
দেন এটার উপরে ড্র করবেন। কতটুকু বানাবেন? শুধু লেখাটুকু, শুধু যে লেখাটুকু আছে এগুলো এটুকু বানাবেন। আপনারা আজকে যা শিখেছেন, এর আগে যা শিখেছেন, মানে লাস্ট 2টা ক্লাসে যা ছিল সেই বিষয়গুলো দিয়েই আপনারা বানাতে পারবেন। এর বাইরে কিছুই, মানে নতুন কিছুই লাগবে না এর মধ্যে। তো আপনাদের একটু কে পাত করতেছেন একটু দেখেন, বিষয়টা দেখেন। একটু পরে আবার জিজ্ঞাসা করবেন এটা কেমন করে করলাম বা এটা কেমন করে হলো। এখানে চলে আসছে, খেয়াল করিনি। এরকমও হয় যে বাদ করার সময় হয়তো আমি খেয়াল করি নাই, ওইখান থেকে এখানে কন্টিনিউ হয়েছে, ক্লোজিংটা হয়নি। অনেক হয়তো এই সাদাটা পাত করেছেন, তাই না? এটাই আপনার কাল হয়েছে। এই যে স্যার একটু দেখেন, পাত না করে একটু দেখেন। পিছনে কে কাজ করছেন একটু দেখেন দয়া করে, আপনার উপকার হবে। কারণ আপনাকে আরেকটা লোগো যখন দেয়া হবে তখন আপনিও চিন্তা করবেন যে এটা কত ইজি করা হয়েছে, সেটাও আপনি এত ইজি করতে পারবেন। এখন কি করবেন? পাতটা করার পরে দেখবেন কোথায় মিলেনি, যে কোথাও মিলেনি, কোথাও সমস্যা আছে, এটাকে একটু অ্যাডজাস্ট করা লাগবে, একটু অ্যাডজাস্ট করে দেন।
যে একটা পাত মানে এইটা মানে আপনাদের এখনো শেখানো হয়নি তাই না? কনভার্ট অ্যাঙ্গেল পয়েন্ট, অসুবিধা নেই, তেমন জটিল কিছু না আর কি। যে যেখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট নাই বা কন্ট্রোলার নাই সেখানে কন্ট্রোলার বানাতে সাহায্য করে, নাথিং স্পেশাল। আমার পাতের অবস্থা ভালো না, মোটামুটি চেষ্টা করেছি করার জন্যে। আচ্ছা গ্রিন কালারে দিই। আচ্ছা এখন যেটা হয়েছে এখানে দুইটা লেগে গেছে তাই না? আমরা জানি কিভাবে গ্রো থ্রো করতে হয় তাই না? সিলেক্ট করে কম্পাউন্ড, এটা চলে গেছে নিচে, তাহলে কি করতে হবে? এটাকে উপরে তুলতে হবে। শিফট হয়ে গেল। এখন আসেন কালার, যেটাকে আমরা তিনটাকে মিলে একটা ইউনিট বানাই ফেলতে পারি। পাথফাইন্ডার শিখেছি না আমরা? ওই পাথফাইন্ডার, সরি, ইউনিট, তাহলে একটা হয়ে গেল। এখন আচ্ছা, এখন হলো কালারটা দরকার। এখানে কালারটা আমরা পিক করতে পারি, আই ড্রপার দিয়ে সিলেক্ট করলে কালারটা পিক হয়ে যায়। সরি, দেখেন এখানে যে কালারটা ছিল। আচ্ছা এখন এটাকে এনে আমি আবার আগের জায়গায় বসাই দিতে পারি। এখন হলো এই ডিজাইনটার বিষয় তাই না? তার আগে একটা বিষয় আছে যে আমি এই যে বাহিরে বর্ডারটা আছে সেটা বানাবো, কেমন করে বানাবো? অফসেট পাথ সবাই আমরা জানি, প্রিভিউ দিব, অফসেট পাথ বানালে মোটামুটি হয়ে যাবে তাই না? কাছাকাছি হয়েছে তাই না? আমরা ওকে করতে পারি। আচ্ছা এখন যেহেতু অফসেট পাথ হয়েছে এটাকে একটা ইউনিট বানাই ফেলি, গ্রুপ হয়ে গেল। আচ্ছা এখন নিচে চলে গেছে হলো অরিজিনালটা আমার, না গ্রুপ হয়ে গেছে পুরোটা, আনগ্রুপ করতে হবে। এটা একটা বিষয়, এটা আর এটা, এই তিনটাকে আবার ইউনিট বানাবো। আমাদের লোগোতে একটা জিনিস খেয়াল করেন, এখানে কোনো ছিদ্রি নাই তাই না? এই যে এই জায়গায় যেটা আছে, যেহেতু নাই সেহেতু আমরা কি করতে পারি? এটা ডিলিট করে দিতে পারি। এটা আছে, এটা আছে তাই না? এই দুইটা ছিদ্রি আছে। এখন যদি আমরা নিচেরটা কালার নেই, নিচেরটা সিলেক্ট করি এটা, এবং কালারটা এখান থেকে পিক করি, ব্লু কালার হয়ে গেল। আমাদের লোগোর মোটামুটি একটা শেপ দাঁড়িয়ে গেছে তাই না? কেউ কেউ খুব বিরক্ত লাগতেছে যে এত ঝামেলার কাজ কেন করে, দরকারটা কি? আচ্ছা এখন হলো এই জিনিসটা, এটা একটা বিষয়। এটার উপরে পাত করবো আমরা, দেখেন যেরকম আছে কাছাকাছি দেখি। আচ্ছা এখন যদি খেয়াল করেন আমরা এটাকে গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট এদিকে আছে, আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দেব। আমরা সুবিধার্থে, কাজের সুবিধার্থে এটা একটা কপি করে নিই পাশাপাশি, যাতে দেখতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। এখানে দুই রকম কালার আছে, কালার নিতে যদি আপনাদের সমস্যা হয় কালার কি করে নেওয়া যায়, দুইটা বক্স বানাই আমরা এখানে এবং সেগুলোতে সলিড কালার দিব।
দুইটা কালার জানি না কিরকম, আইড্রপার দিয়ে আমরা কালার নিতে পারি। এখানে ডিপ কালার যেটা আছে একদম ডিপ, সেটা নিলাম একটা। আর একটা বক্সে হলো এই কালারটা, অথবা নিচে যদি মনে করি অন্য কালার দিয়েছে সেটা নিতে পারি। দুইটা কালার পিক করে নিলাম। এই কালারগুলো বানানো আপনাদের সুয়াস দেখিয়েছিলাম না, যে আপনি চাইলে কালারগুলো সুয়াস প্লেটে নিতে পারেন, যে কোনো কালার বানানো যায়, তাই না? এটাকে ধরে টান দিলে কালার চলে আসলো। আবার এটা সিলেক্ট করেন, টান দিলে কালার দুটো চলে আসলো। ঠিক আছে, এখন কি করবেন, গ্রেডিয়েন্ট বানিয়েছি, গ্রেডিয়েন্টের মধ্যে আমরা কালার দিব। একটা আছে হোয়াইট, একটা আছে ব্ল্যাক। হোয়াইটটা হবে আসলে কিরকম, লাইট কালারটা, আর যেটা আছে এটা আমরা ডার্ক কালার করব। ডার্ক কালারটা দেব, এর লোকেশন 50% আছে। ঠিক আছে, ওকে, নাইস। এখন কনফিউশনটা এখানে, যে এটাকে আমরা ওইভাবে শেপ কিভাবে করব, তাই না? খুব কি কঠিন কাজ? আমরা যদি কপি করে রাখি, মনে করেন এই দুইটা জিনিস কপি করে রাখলাম, দেন নিচেরটা ফেলে দিয়েছি, উপরেরটার সাথে আমরা এটা কাট আউট করার সিস্টেম জানি না? জানি। যদি আমরা দুইটা ওয়েতে করতে পারি, এটাকে আমরা সবার উপরে উঠিয়ে দিতে পারি। সবার উপরে উঠাই দিয়ে আজকে যেটা শিখেছি, ডিভাইড বিলো অবজেক্ট, বিকজ মোর দেন ওয়ান অবজেক্ট সিলেক্টেড। দুইটাই select না না, অন্য কাজ হয়েছে। এটা হলো ইউনিট 9, একটা পাথ সিলেক্ট করার কথা। আচ্ছা, যদি এরকম সমস্যা হয়, কোনো সমস্যা নেই, আমরা এটাকে এখান থেকে ডিভাইড করে দিতে পারি, ডিভাইড করে আনগ্রুপ করতে পারি, তাই না? আনগ্রুপ করে এটা ফেলে দিতে পারি, উপরের পার্টটা ফেলে দিতে পারি। এটা আমাদের সরি, কোনো কাজের না। তাহলে আমাদের এই অংশগুলো থেকে গেল, এটাকে আমরা একটা ইউনিট বানায় ফেলি। এখন আবার সেই গ্রেডিয়েন্টটা দিই, কপি করে রেখেছিলাম না, মনে আছে? সেটা আমরা পেস্ট করতে পারি, অথবা পেস্টের সহজ উপায় হলো পেস্ট ইন ফ্রন্ট অথবা পেস্ট ইন ব্যাক। পেস্ট ইন ফ্রন্ট দিলাম, দিয়ে আমাদের এখানে একটা নিচে আছে, দেখেন এই যে গ্রুপটা আছে, এটাকে আমরা অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসতে পারি। এটা হলো আমাদের নতুন বানানো লোগো। দুটাকে পুরোটাকে গ্রুপ করে নিলাম। আমরা যদি পাশাপাশি রাখি অথবা নিচে রাখি, কিরকম মনে হচ্ছে? অরিজিনাল লোগোর মতো কি হয়েছে মনে হয়?